স্বাগত। সমগ্র বাংলাদেশে শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। দেশের সংকটময় পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা ফেরাতে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে কথা বলেন তিনি। এ সময় বাহিনীর উন্নয়নে আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালা প্রণয়ন সহ সরকারের বেশ কিছু উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। বুধবার সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে ও কুচকাওয়াজে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে আনসার বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও মুক্তিযুদ্ধে অবদান এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় বাহিনীর সদস্যদের সাধুবাদ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর আইন শৃঙ্খলার অবনতি এবং জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সংকটময় পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আনসার বাহিনী। বিভিন্ন সময় দেশের বিভিন্ন পরিস্থিতিতেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশেষ ভূমিকা পালন করে থাকে। ২০২৪ সালের ৫ই আগস্ট রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের সকল থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সহায়তা প্রদানেও এই বাহিনীও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাহিনীকে আধুনিক করতে সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাঠামোগত উন্নয়নে আনসার ব্যাটালিয়ন বিধিমালা ২০২৬, ভিডিপি বিধিমালা ২০২৬ এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালা ২০২৬-এর খসড়া প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আনসার ও ভিডিপি বাহিনীর কাঠামোগত উন্নয়নের অংশ হিসাবে আনসার ব্যাটালিয়ন বিধিমালা ২০২৬, ভিডিপি বিধিমালা ২০২৬, অঙ্গীভূত আনসার বিধিমালা ২০২৬ এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালা ২০২৬ এর খসড়া প্রণয়নের কার্যক্রম বলা যায় প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আনসার ভিডিপির বিভিন্ন সমস্যার বিষয়ে গুরুত্বের সাথে বিবেচনা করবে সরকার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় জমে উঠছে পশুর হাট। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষক ও খামারিরা গরু নিয়ে আসছেন হাটে, আর ব্যবসায়ীরা এসব হাট থেকে পশু কিনে বিক্রি করেন দেশের বিভিন্ন এলাকায়। এবারও ছোট মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় মেহেরপুরের পাবন্দি হাট। ঈদ উপলক্ষে সাপ্তাহিক এ হাটে বেড়েছে গরু বেচা কেনা। অন্য সময়ে এ হাটে গরু তোলা হয় ২৫০০ থেকে ৩০০০। ঈদ উপলক্ষে প্রতি হাটে আসছে ৫,০০০-এর বেশি গরু। এখান থেকে পশু কিনতে ভিড় করছেন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। আকার অনুযায়ী এক একটি গরু বিক্রি হচ্ছে ১ লাখ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত। ঢাকা থেকে আইছি মেহেরপুর হাটে, এইখান থেকে আমরা কয়েকশো গরু নিয়ে যাব। প্রতি বছরে আমরা এখান থেকে গরু নিয়ে সিরাজগঞ্জ অনেক হাট আছে, ওখানে আমরা বিক্রি করি। সীমান্ত জেলা চুয়াডাঙ্গাতেও জমে উঠেছে পশুর হাট। এ হাটে বড় গরুর চেয়ে মাঝারি গরুর চাহিদাই বেশি। বিক্রেতারা বলছেন, গরু লালন পালনে খরচ বাড়ায় লাভ তুলনামূলক কম। খুব সুন্দর সুন্দর গরু পাওয়া যাচ্ছে আমাদের ৯ মাইলের হাটে। ৯ মাইলের প্রচুর গরু আমদানি হয়েছে, কিন্তু দামও মোটামুটি চওড়া ছিল। এবারের ঈদে জেলায় ১,০০০ কোটি টাকার পশু বিক্রির আশা প্রাণী সম্পদ অধিদপ্তরের। প্রাণী সম্পদ বিভাগ থেকে প্রতিটি হাটেই প্রায় আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, যেখানে ক্রেতা এবং বিক্রেতা দুইজনে আমাদের সহযোগিতা নিতে পারবে। বিশেষ করে অসুস্থ গরুগুলিকে তাৎক্ষণিক ট্রিটমেন্ট দেওয়া হবে। লালমনিরহাটেও জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন হাট ও খামার ঘুরে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। দাম দর আসলে চলতেছে, দেখি এখান থেকে গরু কালেক্ট করা যায় কিনা। কোরবানির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, এখানে গরু দেখার জন্য আসছি। এবছর লালমনিরহাটে কোরবানির জন্য ২,০৬,৪৬২টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। বিপরীতে জেলায় চাহিদা রয়েছে প্রায় ১,৫২,৮৮৪টি পশুর। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, আমাদেরকে জানাবেন, ঈদ উল আজহার আর মাত্র ১ সপ্তাহ বাকি। ঈদ উল আজহাকে কেন্দ্র করে লালমনিরহাটে কি পরিমাণ পশু তৈরি হয়েছে, চাহিদা কেমন এবং চাহিদার বিপরীতে আসলে উৎপাদন কেমন, আর ন্যায্য দাম নিয়ে আসলে যে বিষয়টি রয়েছে সেটি বিষয়ে একটু বিস্তারিত জানাবেন।
দেখুন, লালমনিরহাটে কিন্তু ঈদের যে কোরবানির যে পশুর হাট সেটি কিন্তু জমে উঠেছে। আমরা গত কিছুদিন আগে থেকে দেখছিলাম যে লালমনিরহাটে কিন্তু চাঁদ উঠার যে আগে বাজারগুলো ছিল সেগুলো কিন্তু তেমন জমে ওঠেনি। তবে যে জিলহজ মাসের যে চাঁদ দেখা গেছে সেই জন্য কিন্তু যে কোরবানির পশুর হাটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু বেশ জমজমাট হয়ে রয়েছে। আপনি জানেন যে লালমনিরহাট কিন্তু একটি সীমান্তবর্তী জেলা। প্রতি বছর কিন্তু ভারত থেকে অনেক কিন্তু পশু কিন্তু চোরাচালানের মাধ্যমে বা অবৈধ পথে কিন্তু আসে। আমি আজকে যেই হাটটিতে রয়েছি এটি একটি সীমান্তের হাট। এই হাটে কিন্তু ভারতীয় অনেক গরু থাকে, কিন্তু এবছর আমরা এখানে এসে দেখছি যে বা সীমান্তের হাটগুলোতে দেখছি তেমন কিন্তু পশু নাই, এবং যেগুলো আছে খামারিরাই তৈরি করেছেন এবং তারা সেগুলো প্রস্তুত করেছেন কোরবানির জন্য। আমরা কথা বলেছিলাম লালমনিরহাট প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে। তিনি জানিয়েছেন যে এবছর লালমনিরহাটে 2,06,000-এর অধিক কিন্তু পশু কিন্তু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। তার বিপরীতে লালমনিরহাটে রয়েছে 1,52,000 পশুর চাহিদা। 1,52,000 পশু কিন্তু চাহিদা মিটিয়েও কিন্তু প্রায় 53,000-এর অধিক কিন্তু পশু কিন্তু বাহিরে কিন্তু সরবরাহ হবে বলে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম খামারিদের সাথে। খামারিরা আশ্বস্ত করেছেন যে এবছর যে পরিমাণ দাম পাওয়া গেছে সেক্ষেত্রে কিন্তু তাদের বেশ লাভের সম্ভাবনা রয়েছে। তবে তাদের একটি অভিযোগ যে খাদ্য যেটি আছে, পশুর যে খাদ্য সেটির অতিরিক্ত দাম হওয়ার কারণে কিন্তু তাদের বেগ পোহাতে হচ্ছে। আমরা আজকে হাটে এসে দেখেছি ব্যাপক পরিমাণ ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের পশু কিন্তু উঠেছেন। ছাগল, গরু, ভেড়া পাশাপাশি কিন্তু যে পশুগুলো রয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু লালমনিরহাট বেশ জমজমাট হয়ে রয়েছে। আমরা কথা বলেছিলাম ক্রেতাদের সাথে। ক্রেতারা বলছেন যে এবছর পশুর দাম কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু তারা যারা আগে বড় পশু পছন্দ করতেন তারা কিন্তু বেশ মাঝারি এবং ছোটর দিকে তারা কিন্তু ধাবিত হচ্ছেন। আমরা আজকে দেখেছি যে বড় বড় যে পশুগুলো আছে সেগুলোর ক্রেতা কম, তবে মাঝারি পশু কিন্তু বেশ বিক্রি কিন্তু রয়েছে। তো সব মিলে লালমনিরহাট কিন্তু পশুর হাটগুলো সরগরম হয়ে রয়েছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। লালমনিরহাট থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান। বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুপুর 1টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনলাইন সেবা কার্যক্রমে উদ্বোধন করেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। এ সময় বিসিসি প্রশাসক বলেন, এর মাধ্যমে নগরবাসী এখন ঘরে বসেই তাদের বিল পরিশোধ সহ যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবেন। বিসিসি সবার ঘরে সেবা পৌঁছে দিতে কাজ করছে। সেই সাথে প্রত্যেকটি শাখাকে অনলাইনের আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে ট্রেড লাইসেন্স, প্ল্যানিং, জন্ম মৃত্যু নিবন্ধন, নগরীর সনদপত্র, হাট বাজার সবকিছুই এখন অনলাইনে সেবা নিতে পারবেন গ্রাহকরা। বলেন, বিসিসি নগরবাসীর সেবার জন্যই কাজ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিসিসির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আগামী 2 বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দরে বিমান উড়বে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, এরই মধ্যে পরিকল্পনা বিভাগের গ্রিন পেজে উঠেছে বগুড়া ও ঠাকুরগাঁওয়ের নাম। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে ঠাকুরগাঁও এবং বগুড়া বিমানবন্দরের কাজ শুরু হবে। মির্জা ফখরুল বলেন, এদেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না, কারণ জামায়াত মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করছি। আগামীতে এমন কিছু উন্নয়ন হবে যা দৃষ্টান্ত হয়ে থাকবে। স্টাডি হবে, সেই স্টাডিতে কতটুকু হবে সে দেখতে হবে। এই যে বিল্ডিংগুলো আছে এখানে ভেঙে নতুন করে করতে হবে, এয়ারপোর্টের টারমাক লাগাতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন হবে, মন্ত্রীরা বলে গেছেন হবে। আগামী 2 বছরের মধ্যে ইনশাআল্লাহ এখানে আপনারা প্লেনে উঠতে পারবেন। উত্তরাঞ্চলে ঈদযাত্রায় সাভারের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত বেশ কয়েকটি পয়েন্টে যানজটের সংখ্যায় যাত্রী ও চালকেরা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের কারণে সড়কে ছোট বড় গর্ত আর সংকীর্ণ রাস্তার কারণে প্রতিদিনই পোহাতে হয় ভোগান্তি। ঈদে ঘরমুখী মানুষের স্বস্তির যাত্রা নিশ্চিতে অতিরিক্ত জনবল নিয়োগের আশ্বাস প্রশাসনের। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরাঞ্চলগামী লেনের কয়েকটি পয়েন্টে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। 24 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারণে খানাখন্দ ও কোথাও কোথাও সরু হয়ে গেছে মূল সড়ক। যানজটের ভোগান্তি তাই এ পথে নিত্যসঙ্গী। শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় যানজটের দুর্ভোগ চরম রূপ নেয় কলকারখানা ছুটির সময়। প্রায় 10 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে 1.5-2 ঘন্টাও। ঈদযাত্রায় ভোগান্তি আরও কয়েক গুণ বেড়ে যাওয়ার শঙ্কা যাত্রী ও চালকদের।
জায়গায় জায়গায় গর্ত করে, মানে 2 লেনের রাস্তা এখন 1 লেনও গাড়ি চলাচল করে। মাঝে মাঝে কাজের জন্য রাস্তা ব্লক করে রেখে দেয়। সিঙ্গেল রাস্তা তার মধ্যে আবার ভাঙ্গা আছে, এর লেগে মনে করেন যে গাইবেল দিঘা রপ্তানি দিয়ে মনে করেন 3-4 ঘন্টা লাগে। অতিরিক্ত ফোর্স মোতায়েন করে ট্রাফিক সুব্যবস্থাপনা ফিরিয়ে আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। সাভার হাইওয়ে থানা পুলিশ বলছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে যেসব অংশে যানজটের সংখ্যা রয়েছে সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। মানুষকে যাতায়াতে সহায়তা করেছি এবং এই দিয়েও আমরা যদিও বাড়তি চাপ মানুষের পাশাপাশি পশুবাহিত যানবাহনের চলাচল সেই ক্ষেত্রে আরও চাপ বৃদ্ধি পাবে, তথাপিও আমরা আশা করি এই ঈদেও আমরা নির্বিঘ্নে মানুষের যাতায়াতের জন্য মহাসড়ক ব্যবহারে সহায়তা করব। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের গাজীপুরের চন্দ্রা হয়ে উত্তরের পথে যাতায়াত করেন 20 জেলার মানুষ। সড়কে গতি ফেরাতে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার দাবি সাধারণের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোগান্তি কমাতে আসন্ন ঈদুল আজহায় ঢাকা বরিশাল রুটে বাসের সংখ্যা বাড়ানো হয়েছে, তবে নৌ রুটে থাকছে না কোনো ঈদের স্পেশাল সার্ভিস। বাস মালিক সমিতি জানিয়েছে, ঈদের সময় বাস চলবে দ্বিগুণ থেকে 4 গুণ। এর মধ্যেই নিয়মিত বাসের বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। বিআরটিসির পক্ষ থেকেও বাড়ানো হচ্ছে বাস সার্ভিস। টিকিট কালোবাজারি রোধে প্রশাসনের হস্তক্ষেপ চান বাস কর্তৃপক্ষ। তবে এখনো পর্যন্ত যাত্রী চাপ না থাকায় নৌ রুটে স্পেশাল চালুর উদ্যোগ নেওয়া হয়নি। আগামীতে যাত্রী বাড়লে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। ভিডিও 25, 26, 27 ওখান থেকে লঞ্চগুলো বেশি চলবে। ঈদের টিকিট অলমোস্ট সোল আউট, কারণ আমরা গত 5 তারিখ থেকে ঈদের টিকিট অনলাইন এবং অফলাইনে দেওয়া শুরু করছি। ঈদের পরে স্পেশাল যে লঞ্চ সার্ভিস চালু করা হবে সেটি নির্ভর করে সম্পূর্ণ আপনার যাত্রী সাধারণের উপর। যখন যাত্রী সংখ্যা বেড়ে যাবে তখন তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে আমাদের স্পেশাল সার্ভিস চলবে কিনা। বাংলার চা শ্রমিকদের ইতিহাসে রক্তঝরা বেদনার দিন 20 মে। 1921 সালের এই দিনে ব্রিটিশ শাসকদের অমানবিক নির্যাতন থেকে বাঁচতে মুল্লুকে চল আন্দোলনের ডাক দিয়ে নিজ ভূমিতে ফিরতে চেয়েছিলেন চা শ্রমিকরা। কিন্তু চাঁদপুরের মেঘনার ঘাটে ব্রিটিশ বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ হারান অগণিত শ্রমিক। 105 বছর পেরিয়ে গেলেও সেই ঐতিহাসিক দিনটিতে সাধারণ ছুটি ও জাতীয় চা শ্রমিক দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি পূরণ হয়নি। ব্রিটিশ আমলে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে সিলেট ও আসামের চা বাগানগুলোতে নিয়ে আসা হয়েছিল শ্রমিকদের। কঠোর শ্রম আর অমানবিক নির্যাতনের শিকার হয়ে 1921 সালে ফুঁসে ওঠেন তারা। হাজার হাজার শ্রমিক সিদ্ধান্ত নেন নিজেদের আদিনিবাস বা মুল্লুকে ফিরে যাওয়ার, কিন্তু তা হতে দেয়নি ব্রিটিশ শাসকরা। সে বছরের 20 মে চাঁদপুরের মেঘনা নদীর তীরে পৌঁছালে তাদের উপর নির্বিচারে গুলি চালায় ব্রিটিশ গোর্খা বাহিনী। 20 মে চা শ্রমিকদের জন্য একটা বেদনাদায়ক দিন। আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে আসছিল মিথ্যা প্রলোভন দেখিয়ে। যে আশা দিয়ে তাদেরকে আনা হয়েছিল সেই আশাটা ভঙ্গ করা হয়েছে। নিপীড়ন নির্যাতন শুরু করা হয়েছে। পূর্বপুরুষরা যখন এদেশ ছেড়ে যখন তারা চলে যেতে চাইল, নির্বিচারে গুলি করা হলো চাঁদপুর মেঘনা ঘাটে। রক্তাক্ত সেই ঘটনার 1 শতাব্দী পেরিয়ে গেছে। চা শ্রমিক নেতারা বলছেন, পূর্বপুরুষদের আত্মত্যাগের দিনটি স্মরণ করে দেশের সব চা বাগানে 20 মে সাধারণ ছুটি ও জাতীয় চা শ্রমিক দিবস ঘোষণা করা উচিত। আমি চাই জাতীয়ভাবে চা শ্রমিক দিবস হিসাবে সেটা স্বীকৃতি দেওয়া হোক এবং ওই দিনটা পালনের জন্য প্রত্যেকটা চা বাগান যাতে স্ববেতনে ছুটি দিয়ে মজুরি দিয়ে ছুটি প্রদান করে। বর্তমানে দেশে নিবন্ধিত 170টি চা বাগানের মধ্যে 134টি মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জে। এসব বাগানের প্রায় 10 লাখ জনগোষ্ঠী এখন রয়েছে নানা সংকটে। মুল্লুকে চলো আন্দোলনে চাঁদপুরের মেঘনাঘাটে ব্রিটিশ পুলিশের গুলিতে কয়েকজন চা শ্রমিক নিহত হয়। চা শ্রমিকদের ইতিহাসে এটা একটা হৃদয় বিদারক ঘটনা। বর্তমান বাংলাদেশের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে পাশাপাশি চা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে আমরা কাজ করছি। অধিকার আদায়ের দিন 20 মের ইতিহাস নতুন প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখার দাবি চা শ্রমিকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ ঘিরে উত্তরাঞ্চলের জেলাগুলোয় যাত্রা করবেন বিপুল সংখ্যক মানুষ। তবে ঈদযাত্রায় ভোগান্তির কারণ হতে পারে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক সংস্কারের কাজ ও মহাসড়কের পাশের হাটবাজার। ঈদে যাত্রী ভোগান্তি কমাতে সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন সহ নানা উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল গোল চত্বরে যানবাহন চলাচল করে পাবনা, রাজশাহী ও বগুড়ার পথে।
ঈদযাত্রায় বগুড়া রংপুর মহাসড়কে থাকে যানবাহনের ব্যাপক চাপ। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ অংশে সড়ক উন্নয়নের কাজ চলায় যানবাহনের ধীরগতি ও যানজট হতে পারে। এছাড়া মহাসড়কে অন্তত 27টি স্থানে গরুর হাটকে কেন্দ্র করে যানজটের শঙ্কা রয়েছে। রাস্তাঘাট একবারে ক্লিয়ার, নিখুঁত ক্লিয়ার আছে, যানজট হবে না ঈদের আল্লাহর রহমতে। কুড়িগ্রাম থেকে বগুড়া পর্যন্ত গাড়ি চালাই, প্রতিবারেই তো গোবিন্দগঞ্জে জাম হয়। তা আমার তো মনে হচ্ছে যেহেতু কাজ এখনো শেষ হয় নাই, তা আমার মনে হয় যে এবারও মনে প্রচণ্ড জাম হতে পারে। যান চলাচল নির্বিঘ্ন করতে ইতোমধ্যেই সিরাজগঞ্জের হাটিকুমুল ইন্টারচেঞ্জে বগুড়ামুখী একটি লেন খুলে দেওয়া হয়েছে। এছাড়া পশুরহাটকে কেন্দ্র করে সড়কে বিশৃঙ্খলা কমাতে থাকছে পুলিশের বাড়তি নজরদারি। যে কোনো যানজট বা অন্য কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের বগুড়া এবং রংপুর রিজিয়ন দুটো মিলে 6 প্লাটুন ফোর্স থাকবে এপিবিএন এবং আরআরএফ থেকে। এর পাশাপাশি আনসার রয়েছে এবং তারপরেও যদি কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় আমাদের র্যাব সেখানে সহায়তা করবে। গত বছর ঈদুল আজহার আগের দিন যমুনা সেতু দিয়ে রেকর্ড 64,000-এরও বেশি যানবাহন চলাচল করে। এবার সে সংখ্যা আরও বাড়তে পারে। তবে পশুরহাটের ব্যবস্থাপনা ঠিক থাকলে মহাসড়কে ভোগান্তি হবে না বলছেন বাস মালিকরা। যমুনা সেতুর পর থেকে আমাদের বগুড়া গোবিন্দগঞ্জ পর্যন্ত মোটামুটি কালভার্ট বলেন, ব্রিজ বলেন, ফ্লাইওভার বলেন, টার্মিনাল বলেন, সব কিছু সচল। এখন যানজট হওয়ার কোনো এইবারের সম্ভাবনা নাই। যমুনা সেতু হয়ে চলাচল করে উত্তরের 16 জেলার যানবাহন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। দেশের 1/3 জেলায় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট দেখা দিয়েছে। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী ব্যবস্থার নানা সামগ্রীর চাহিদা 60% থাকলেও সরবরাহ আছে মাত্র 12%। বিগত স্বৈরশাসন ও অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনায় এই সংকট তীব্রতর হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ নিয়ে সতর্ক বার্তাও দিয়েছেন তারা। শাহিদা বেগম দিনমজুর বাবুল হোসেনের হাত ধরে দাম্পত্য জীবনে শুরু করেন রাজধানীর করাইল বস্তিতে। পেশায় গৃহিণী এই নারী 38 বছরে হয়েছেন 8 সন্তানের জননী। সন্তানদের ভরণ পোষণ দিতে না পারায় চোখের পানি ফেলেন এই দম্পতি। রিজিকের মালিক আল্লাহ, এই হিসাবে আমরা সন্তান নষ্ট করি না। আমরা এগুলা কোনো সময়ও ব্যবহার করি না। এগুলা দেখা যায় অনেক মানুষের ক্ষয়ক্ষতিও হয়। আমার যে মেয়ে সন্তান নাই, আমার ছেলে সন্তান একজন করতে করতে 3-4 জনের হয়েছে, আমার একটা মেয়ে সন্তান জন্ম হয়নি। প্রান্তিক পর্যায়ে তো দূরের কথা, খোদ রাজধানীর নিম্ন আয়ের মানুষের কাছেই পৌঁছায়নি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির বার্তা ও সামগ্রী। অব্যবস্থাপনার কারণে আন্তর্জাতিকভাবে প্রশংসিত বাংলাদেশের পরিবার পরিকল্পনা কাঠামো আজ ভেঙে পড়ার মুখে। বিগত সরকারদের আমলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ না করাই এর মূল অন্তরায় বলে জানান সংশ্লিষ্টরা। এতে একদিকে যেমন বাড়বে নিম্ন আয়ের মানুষের চিকিৎসা ব্যয়, তেমনি রাষ্ট্রের জন্য বৃদ্ধি পাবে জনসংখ্যা চাপ। জাতিসংঘের তথ্য অনুযায়ী 1975 সালে বাংলাদেশের মোট প্রজনন হার ছিল প্রতি নারীতে 6.3 সন্তান। 30 বছরের মধ্যে তা কমে 3.0-তে নেমে আসে এবং 2022 সালে দাঁড়ায় 2.3-এ। তবে 2023 সাল থেকে তা বেড়ে 2.4 সন্তানে হয়েছে। অর্থাৎ দেশে প্রথমবারের মতো ঊর্ধ্বগতিতে জনসংখ্যা সূচক। ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, গত 4 থেকে 5 মাস ধরে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট। অপারেশন প্ল্যান আসলে আমাদের এক্সটেনশন হয় না বা মঞ্জুর হয় না, বিদায় আমাদের এই সরবরাহটা আমরা পর্যাপ্ত পরিমাণ পাই নাই। ক্যামেরার সামনে কথা না বললেও ক্রয় প্রক্রিয়ায় ব্যর্থতা ও দুর্নীতির কারণে এ সংকট বললেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আবুল কালাম আজাদ। কিছু বললেন না, তাহলে আপনি না করে কেন গেলেন? প্ল্যান পাস না করে আপনার কিছু না দেখিয়ে আপনি কেন? প্রশ্ন তো তাদের করা উচিত। বিগত আওয়ামী সরকারের আমলে জনসংখ্যা নীতিতে গুরুত্ব কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি বলছেন বিশেষজ্ঞরা। যে ধারাবাহিকতায় গত 19 বছর জাতীয় জনসংখ্যা কাউন্সিলের কোনো মিটিং হয় নাই, অন্তত এই বর্তমানে যে নির্বাচিত সরকার, সেই সরকার একটা মিটিং প্রাইম মিনিস্টারের নেতৃত্বে যদি হতো, তাহলে আমরা তো আসলে সবকিছুই সর্বোচ্চ পর্যায়ে না গেলে আসলে ফোকাস দিতে পারি না।
বিশেষজ্ঞদের মতে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট দেশের কয়েক দশকের অগ্রগতিকে পিছিয়ে দিতে পারে। কমোডিটিজের সাপ্লাইটা যত দেরি হবে ফিল্ড পর্যায়ে পৌঁছাতে, তত এর সিভিয়ারিটিটা বাড়তে থাকবে। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীর সোনাগাজীতে পরিবেশ দূষণের অভিযোগে একটি পোলট্রি খামারকে জরিমানা করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে চাত্তার পোলট্রি নামের একটি প্রতিষ্ঠানকে পরিবেশ দূষণের দায়ে 15,000 টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির কর্মচারী মীর আহমেদ শিমুলকে আটক করা হয়। একই সময় আরও 4টি পোলট্রি খামারের ড্রেনের মুখ বন্ধ করে দেওয়া হয়, যাতে খামারের বর্জ্য খাল ও জলাশয়ে গিয়ে পরিবেশ দূষণ করতে না পারে। পরিবেশ দূষণ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। এতবার সতর্ক করার পরে যেহেতু তারা আমাদের নির্দেশ অমান্য করেছে, তো সেজন্য আমাদের যেহেতু এখানে বিভিন্ন আইন আছে যে আপনাকে কোনো একটা ফার্ম করতে গেলে সেটার জন্য হচ্ছে আপনার পশু রোগ আইন যেটা আছে, সেই আইনে হচ্ছে আপনার নিবন্ধন নিতে হবে। তারা নিবন্ধন নেয় নাই প্রথম কথা, তারপর তাদের যে বর্জ্য ব্যবস্থাপনা সেটা ঠিক নাই। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। বিস্তারিত দেখতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।